আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বিষয়টির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা দেখিয়েছি ইঞ্জিনের কাকে বলে এবং ইঞ্জিনের শ্রেণীবিভাগ এবং 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী এবং ইঞ্জিনের সিলিন্ডারের বিভিন্ন অংশের নামকরণ আমরা দেখিয়েছিলাম। আজকে আমরা ইএফআই ইঞ্জিন এবং ভিভিটিআই ইঞ্জিনের কার্যপ্রণালী দেখব এবং ইঞ্জিনের মধ্যে যে পাওয়ার উৎপাদন হয় অর্থাৎ হর্স পাওয়ার, এই হর্স পাওয়ার ক্যালকুলেশন করার আমরা কয়েকটি ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব। তাহলে আমরা প্রথমে শুরু করছি ইএফআই ইঞ্জিনের কার্যপ্রণালী। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইএফআই ইঞ্জিন। ইএফআই এর পূর্ণ রূপ হইল ইলেকট্রনিক ফুয়েল ইনজেকশন। এই পদ্ধতিতে ইঞ্জিনের জ্বালানি ইনজেকশন ইলেকট্রনিক উপায়ে সম্পন্ন হয়। ইলেকট্রনিক জ্বালানি ইনজেকশন সিস্টেমের উদ্দেশ্য হইল গাড়ির ইঞ্জিনে প্রবেশ করা জ্বালানি ও বাতাসের অনুপাতকে নিয়ন্ত্রণ এবং সন্তোষজনক করা। ইহা ডিজেল ও গ্যাসোলিন উভয় ইঞ্জিনেই ব্যবহৃত হয়। ইএফআই পদ্ধতি কার্বোরেটরের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে ইলেকট্রিক ইনজেক্টর দ্বারা ইনটেক ম্যানিফোল্ডে জ্বালানি স্প্রে করা হয় এবং জ্বালানি সিলিন্ডারের সাকশনের টানে বাতাসের সাথে মিশ্রিত হয়ে সিলিন্ডারে প্রবেশ করে এবং ইঞ্জিনের কম্প্রেশন স্ট্রোকের শেষে স্পার্ক প্লাগের সাহায্যে দহন ঘটিয়ে শক্তি উৎপাদন করা হয়। এখানে আমরা কয়েকটি নতুন টার্ম আমরা একটু দেখলাম। একটা হলো কার্বোরেটরের বিকল্প হিসাবে ইএফআই সিস্টেম ব্যবহার করা হয়। আমরা জানব যে কার্বোরেটর হইল পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে জ্বালানি এবং বাতাসের মিশ্রণ তৈরি করার যে ডিভাইস, যে মেকানিজম, সেইটাই হলো কার্বোরেটর। অর্থাৎ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কার্বোরেটর ইউজ করি জ্বালানি এবং বাতাসের মিশ্রণ তৈরি করার জন্য। তাহলে ইএফআই ইঞ্জিনের কার্বোরেটরের বিকল্প হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ কার্বোরেটর ব্যবহার করা হয় না। আর এখানে একটা জিনিস আমরা দেখলাম যে ইলেকট্রিক ইনজেক্টর ইনটেক ম্যানিফোল্ডে জানেন স্প্রে করা হয়। অর্থাৎ ইনটেক ম্যানিফোল্ড বলতে আমরা বুঝাই যে পথ দিয়ে, যে ওয়ে দিয়ে সিলিন্ডারের মধ্যে সাকশন স্ট্রোকের সময় বাতাস অথবা বাতাস এবং জ্বালানির মিশ্রণ প্রবেশ করে, সে পথকে আমরা ইনটেক ম্যানিফোল্ড বলবো। আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম যে স্পার্ক প্লাগ এবং ইনজেক্টর দুটাই ব্যবহার করা হচ্ছে ইএফআই ইঞ্জিনে। এর আগে আমরা জানছিলাম যে ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে শুধু ইনজেক্টর ইউজ করা হয় আর পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক প্লাগ ইউজ করা হয়। আর এখানে আমরা দেখলাম ইএফআই ইঞ্জিনে স্পার্ক প্লাগ এবং ইলেকট্রিক ইনজেক্টর দুটাই ইউজ করা হচ্ছে। তাহলে আমরা এখন একটা চিত্রের মাধ্যমে ইএফআই ইঞ্জিনের কার্যপ্রণালী বোঝার চেষ্টা করি। এইটা একটা ইএফআই ইঞ্জিনের কার্যপ্রণালীর একটা চিত্র এখানে দেয়া আছে। এখানে আমরা দেখছি এখানে এটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে পিস্টন এখানে দেখানো হচ্ছে। এইটা ইনলেট ভাল্ব বা সাকশন ভাল্ব আমরা বলি, বা গ্রহণ ভাল্ব আমরা বলতে পারি। আর এইটা হলো এক্সজস্ট ভাল্ব বা নির্গমন ভাল্ব। এটা ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ এখানে আমাদের ফুয়েল এখানে থাকবে, ডিজেল থাকবে অথবা পেট্রোল থাকবে। যে ফুয়েল ট্যাঙ্ক থেকে এই ইনজেক্টর, এখানে ইনটেক ম্যানিফোল্ড, অর্থাৎ এই যে এই পথটাকে আমরা ইনটেক ম্যানিফোল্ড বলবো। অর্থাৎ এই পথ দিয়ে
সিলিন্ডারের মধ্যে বাতাস প্রবেশ করে, ইলেকট্রিক ইনজেক্টরের মাধ্যমে স্প্রে করার কারণে বাতাসের সাথে এই ফুয়েলের মিক্সার ঘটিয়ে সেটা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করে। তাহলে এই পথ হলো ইনটেক ম্যানিফোল্ড। এই ইনজেক্টর এবং স্পার্ক প্লাগ, এখানে দেখানো হচ্ছে স্পার্ক প্লাগ, এই স্পার্ক প্লাগ ইসিইউ দ্বারা কন্ট্রোল হচ্ছে। ইসিইউ অর্থাৎ ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট। এই ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট ইঞ্জিনের বিভিন্ন জায়গায় সংযোজিত সেন্সর থেকে বিভিন্ন ডাটা নিয়ে নির্দিষ্ট সময়ে ফুয়েল ইনজেক্ট করছে, আবার নির্দিষ্ট সময়ে স্পার্ক প্লাগের মাধ্যমে এখানে স্পার্ক সৃষ্টি করছে। তাহলে ইসিইউ এর মাধ্যমে এই ইনজেক্টর এবং স্পার্ক প্লাগকে কন্ট্রোল করা হচ্ছে ইগনিশন টাইম ঠিক রাখার জন্য। তাহলে আমরা এখানে দেখি কিভাবে পাওয়ার উৎপাদন হচ্ছে। সিলিন্ডার যখন টিডিসি থেকে বিডিসির দিকে নামছে, অর্থাৎ টিডিসি আমরা কি বলছিলাম, টিডিসি অর্থাৎ টিতে টপ, ডিতে ডেড আর সিতে সেন্টার। টপ ডেড সেন্টার অর্থাৎ ম্যাক্সিমাম যতটুকু উচ্চতায় পিস্টন উঠতে পারে, সর্বোচ্চ উচ্চতার যে স্থান, এই স্থানের নাম আমরা দিয়েছি টপ ডেড সেন্টার। টপ ডেড সেন্টার থেকে যখন পিস্টন নিচের দিকে নামবে অর্থাৎ বটম ডেড সেন্টার, তখন প্রথম স্ট্রোক সাকশন স্ট্রোকের কাজ শুরু হবে। এই সময় সিলিন্ডারের মধ্যে বায়ুশূন্যতা সৃষ্টি হবে অর্থাৎ ভ্যাকুয়াম তৈরি হবে। এই ভ্যাকুয়াম তৈরি হওয়ার কারণে সিলিন্ডারের মধ্যে ইনটেক ম্যানিফোল্ড দিয়ে বাতাস সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে। সাকশন স্ট্রোকের সময় আমরা জানি যে ইনটেক ভালভ খোলা থাকে, যার কারণে সিলিন্ডারের মধ্যে চার্জ প্রবেশ করবে। এই ঠিক বাতাস প্রবেশ করার ইনটেক ম্যানিফোল্ডের ঠিক শেষের অংশে ইনজেক্টরের মাধ্যমে ফুয়েল ট্যাঙ্ক থেকে জ্বালানি এখানে স্প্রে করা হবে। যখন স্প্রে করবে তখন এই প্রবেশকৃত বাতাসের সাথে এই ফুয়েলের মিক্সার তৈরি হবে। এই মিক্সারটা সিলিন্ডারের মধ্যে প্রবেশ করবে। এরপরে যখন সাকশন স্ট্রোকের শেষে যখন পিস্টন আবার নিচ থেকে উপরের দিকে উঠবে অর্থাৎ বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টারের দিকে উঠবে, তখন কম্প্রেশন স্ট্রোক সম্পন্ন হবে। এই কম্প্রেশন স্ট্রোকের শেষ অংশে স্পার্ক প্লাগের মাধ্যমে জ্বালানি এবং এয়ারের যে মিক্সার, হাই টেম্পারেচার এবং হাই প্রেশার এখানে তৈরি হওয়া আছে। এই তৈরি হওয়া হাই টেম্পারেচার এবং প্রেশারাইজড এয়ার ফুয়েল মিক্সারের মধ্যে স্পার্ক প্লাগের মাধ্যমে স্পার্ক তৈরি করে দহন ঘটানো হবে। যখন এটা দহন ঘটবে তখন এখানে প্রচুর তাপ এবং চাপ সৃষ্টি হবে সিলিন্ডারের উপরের অংশে অর্থাৎ কম্বাসন চেম্বারে। যখন এখানে তাপ এবং চাপ সৃষ্টি হবে তখন পিস্টনের উপরে অনেক জোরে থ্রাস্ট পড়বে, ধাক্কা লাগবে। এই ধাক্কা লাগার কারণে পিস্টন আবার উপরে থেকে নিচের দিকে নামবে অর্থাৎ টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টার দিকে নামবে। তখন আমাদের পাওয়ার স্ট্রোক সম্পন্ন হবে। আর কম্প্রেশন স্ট্রোকের সময় আমরা জানি উভয় ভালভ বন্ধ থাকবে, পাওয়ার স্ট্রোকের সময় উভয় ভালভ বন্ধ থাকবে। এরপরে পাওয়ার স্ট্রোক সম্পন্ন হওয়ার পরে পিস্টন যখন আবার বিডিসি থেকে টিডিসির দিকে যাবে, এখানে যে পোড়া গ্যাস থাকে এই পোড়া গ্যাসটা বের করানোর জন্য আবার পিস্টন যখন উপরের দিকে আসবে তখন এক্সজস্ট ভালভ খুলে দেওয়া হবে। এক্সজস্ট ভালভ খুলে দিলে পিস্টন উপরের দিকে যখন উঠতে থাকবে তখন পিস্টনের ধাক্কায় পোড়া গ্যাস এক্সজস্ট ম্যানিফোল্ড দিয়ে বের হয়ে যাবে। এখানে এক্সজস্ট ম্যানিফোল্ড বলতে যে পথ দিয়ে এক্সজস্ট গ্যাস বের হয়ে যায় সেই পথটাকে আমরা এক্সজস্ট ম্যানিফোল্ড বলবো। আর যে পথ দিয়ে সিলিন্ডারের মধ্যে এয়ার ফুয়েলের মিক্সার প্রবেশ করে সেটা হলো ইনটেক ম্যানিফোল্ড। আর যে পথ দিয়ে পোড়া গ্যাস বের হয়ে যায় সেটাকে আমরা বলবো এক্সজস্ট ম্যানিফোল্ড। তাহলে এখানে আমরা ইএফআই ইঞ্জিনের একটা কার্যপ্রণালী আমরা দেখলাম। এরপরে আমরা দেখব ভিভিটিআই ইঞ্জিনের কার্যপ্রণালী, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ভিভিটিআই ইঞ্জিন। ভিভিটিআই এর পূর্ণ রূপ হলো ভেরিয়েবল ভালভ টাইমিং
ইন্টেলিজেন্স। ভেরিয়েবল ভালভ টাইমিং ইন্টেলিজেন্স। মোটরযানের এই প্রযুক্তি টয়োটা কোম্পানি 1991 সালে উদ্ভাবন করেন। ভালভ টাইমিং হইল ইঞ্জিনে ভালভগুলি সুনির্দিষ্ট সময়ে খোলা বা বন্ধ হওয়া, অর্থাৎ ইনটেক ভালভ এবং এক্সজস্ট ভালভের খোলা এবং বন্ধ হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হইল ভালভ টাইমিং। সাধারণত উচ্চ গতিবেগে ইঞ্জিনের ইনটেক ভালভ স্বল্প সময় খোলা থাকে, ফলে পর্যাপ্ত এয়ার এবং ফুয়েলের মিশ্রণ সিলিন্ডারে প্রবেশ করার সময় কম থাকে। এতে উচ্চ গতিবেগে ইঞ্জিনের কার্যক্ষমতা কমে যায়। এক্ষেত্রে ভিভিটিআই পদ্ধতির উদ্দেশ্য হল ইঞ্জিনের উচ্চ গতিবেগে ইঞ্জিনের ইনটেক ভালভকে আগে খুলে দেয়। এতে ইঞ্জিনে বেশি এয়ার এবং ফুয়েলের মিশ্রণ প্রবেশ করে এবং ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি পায়। আমরা যে 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক ইঞ্জিনের কার্যপ্রণালী দেখেছিলাম এবং ইএফআই ইঞ্জিনের কার্যপ্রণালী আমরা দেখলাম পিস্টন উপরে থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে, যেটাকে আমরা সাকশন স্ট্রোক, কম্প্রেশন স্ট্রোক, পাওয়ার স্ট্রোক, এক্সজস্ট স্ট্রোক বলি। এটা আমরা আস্তে আস্তে আমরা অ্যানিমেশনে দেখেছিলাম। কিন্তু যখন অনেক উচ্চ গতিবেগে যখন পিস্টন হাই স্পিডে ইঞ্জিন চলতে থাকবে, তখন পিস্টন কিন্তু অনেক দ্রুত ওঠানামা করবে। এই জন্য এই ওঠানামাতে সাকশন স্ট্রোকের সময় ইনটেক ভালভ অল্প সময় খোলা থাকবে এবং এক্সজস্টের সময় এক্সজস্ট ভালভটা অল্প সময় খোলা থাকবে। এই জন্য সিলিন্ডারের মধ্যে যে চার্জ প্রবেশ করে সেটার সময় অনেক কম পায়। এই ভিভিটিআই পদ্ধতির মাধ্যমে এই উচ্চ গতিবেগে ইঞ্জিনের ইনটেক ভালভ একটু আগে খুলে দিবে এবং এতে এয়ার ফুয়েলের মিশ্রণ সিলিন্ডারে প্রবেশ করার সময় বেশি পাবে। এর কারণে ইঞ্জিনের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। আমরা ভিভিটিআই ইঞ্জিনের একটা চিত্র আমরা এখানে শুধু দেখব। এটা হলো ভিভিটিআই ইঞ্জিন। এটা অটোমোবাইলের মধ্যে লাগানো আছে। এখানে লেখা আছে, দেখো টয়োটার এটা একটা সিম্বল, টয়োটা কোম্পানির। এই ভিভিটিআই এখানে লেখা আছে 16 ভালভ, অর্থাৎ 16টা ভালভ। আমরা সাধারণত জানি যে সিলিন্ডারের মধ্যে আমরা দেখলাম যে একটা সিলিন্ডারের মধ্যে 2টা ভালভ থাকে, একটা হলো ইনটেক ভালভ আর একটা এক্সজস্ট ভালভ। এখানে 4 সিলিন্ডার বিশিষ্ট একটা ভিভিটিআই ইঞ্জিন দেখানো হচ্ছে। এখানে লেখা আছে 16 ভালভ, অর্থাৎ 16টা ভালভ। তাহলে 16টা ভালভ, এখানে 4টা সিলিন্ডার, অর্থাৎ একটা সিলিন্ডারে 4টা করে ভালভ ইউজ করা হচ্ছে। 2টা ইনটেক ভালভ, 2টা এক্সজস্ট ভালভ। এখানে 4টা লাইন দেখানো হচ্ছে। এটা ইনটেক লাইন বা ইনটেক ম্যানিফোল্ড, আর অপর পাশে সেম লাইন থাকবে, অর্থাৎ পোড়া গ্যাস বের হওয়ার জন্য এক্সজস্ট ম্যানিফোল্ড থাকবে। তাহলে একটা সিলিন্ডারের জন্য একটা ইনটেক লাইন, একটা এক্সজস্ট লাইন, এবং একটা সিলিন্ডারে এই ইনটেক লাইনের জন্য 2টা ভালভ এবং এক্সজস্ট গ্যাস বের হওয়ার জন্য 2টা ভালভ ইউজ করা হয়। অর্থাৎ একসাথে ইনটেক 2টা ভালভ খুলে যাবে গ্রহণ স্ট্রোকে এবং এক্সজস্ট স্ট্রোকে 2টা এক্সজস্ট ভালভ খুলে যাবে পোড়া গ্যাস বের হওয়ার জন্য। তাহলে 4টা সিলিন্ডার, 4 16, তাহলে 16টা ভালভ এখানে ইউজ করা হচ্ছে। টয়োটা কোম্পানির এই ভিভিটিআই সিস্টেম ডেভেলপ করছে, সেটা এখানে দেখানো হয়েছে। তাহলে ভিভিটিআই ইঞ্জিন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা নেক্সট সেমিস্টারগুলোতে পাওয়া যাবে, তখন আমরা বিস্তারিত আরও জানব। এখন ইঞ্জিনের অশ্বক্ষমতা সম্পর্কে আমরা একটু জানব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সমাধান করব। অর্থাৎ হর্স পাওয়ার, অশ্বক্ষমতা অর্থাৎ ক্ষমতা, ইঞ্জিনের মধ্যে যে পাওয়ার উৎপাদন হচ্ছে সেটাকে আমরা হর্স পাওয়ারে ক্যালকুলেশন করব। তাহলে 1 হর্স পাওয়ার বলতে আমরা কি বুঝি? হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা
কোনো ঘোড়া যদি 1 সেকেন্ডে 75 কেজি ওজনের কোনো বস্তুকে 1 মিটার দূরত্বে নিতে সক্ষম, তাহলে উক্ত কার্যক্ষমতাকে এক অশ্ব ক্ষমতা বলে। যেটা আমরা ম্যাথমেটিক্যালি আমরা দেখি, এমকেএস পদ্ধতিতে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু 75 কেজি মিটার পার সেকেন্ড অথবা 4500 কেজি মিটার পার মিনিট। যদি আমরা সেকেন্ডকে মিনিটে কনভার্ট করি, প্রতি সেকেন্ডে, তাহলে প্রতি মিনিটে, তাহলে আমরা জানি যে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে 60 দ্বারা যখন আমি এই সেকেন্ডকে আমরা গুণ করে দিব, তখন মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 75কে যদি 60 দ্বারা গুণ করি, তাহলে হবে 4500। তাহলে 4500 কেজি মিটার পার মিনিট। ওকে, তাহলে এরপরে আমরা দেখব ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইঞ্জিনের দহন প্রকোষ্ঠে জ্বালানি দহন করার ফলে যে শক্তি উৎপন্ন হয় তাকে সূচিত অশ্বক্ষমতা বা আইএইচপি বলে, ইন্ডিকেটেড হর্স পাওয়ার। তাহলে আইএইচপির আমরা সূত্র কিভাবে ডেভেলপ করব? আইএইচপি নির্ণয়ের সূত্র হইল আইএইচপি সমান সমান PLANK ডিভাইডেড বাই 4500 ফর 2 স্ট্রোক। 2 স্ট্রোক বলতে 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য। 2 স্ট্রোক ইঞ্জিনের জন্য আইএইচপি বের করার জন্য সূত্র হইল এটা। এরপরে 4 স্ট্রোক ইঞ্জিনের জন্য PLANK ডিভাইডেড বাই 2 ইন্টু 4500 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। তাহলে এখানে পি কি মিন করতেছি সেটা আমরা দেখব, এল কি মিন করতেছি সেটা আমরা দেখব। পিতে গড় কার্যকরী চাপ বা মিন ইফেক্টিভ প্রেশার বলে, আর এলতে স্ট্রোক দৈর্ঘ্য বা স্ট্রোক লেন্থ আমরা বলি। এ হইল সিলিন্ডারের ক্ষেত্রফল, এন হইল রেভলিউশন পার মিনিট, ইঞ্জিনের ঘূর্ণন সংখ্যা বলে, কয়টা ঘুরতেছে মিনিটে সেটা এন, আর কেতে হলো সিলিন্ডার সংখ্যা। আর 4500 দ্বারা এখানে হর্স পাওয়ার বোঝানো হচ্ছে। হর্স পাওয়ারের সাথে সম্পর্ক 4500 আমরা এখানে দেখছি 4500, যেহেতু পার মিনিট ঘূর্ণন সংখ্যা মিনিটের সবসময় দেয়া থাকে, এই জন্য 4500। যদি সেকেন্ডে দেয়া থাকে তাহলে 75 দ্বারা ভাগ হবে। ওকে, আমরা এটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে আরও ক্লিয়ার হবে। আমরা একটা দেখব ম্যাথমেটিক্যাল প্রবলেম, তখন আরও বেশি ক্লিয়ার হবে। এরপর আমরা দেখব ব্রেক অশ্বক্ষমতা। এটা কাহাকে বলে? ইঞ্জিনের শক্তি উৎপন্ন হওয়ার পর ঘূর্ণায়মান অংশের ঘর্ষণজনিত সকল বাধা অতিক্রম করে ক্র্যাঙ্কশ্যাফটে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে ব্রেক অশ্বক্ষমতা বলে। ব্রেক অশ্বক্ষমতা নির্ণয়ের সূত্র আমরা এখন দেখব। বিএইচপি ইকুয়াল টু 2/5 NT ডিভাইডেড বাই 4500। এর ইউনিট কিন্তু হর্স পাওয়ার। তাহলে এখানে এন হইল ইঞ্জিনের ঘূর্ণন সংখ্যা, আর টি হলো টর্ক, আর পাই হইল সূত্রের জন্য পাই, আর 4500 দ্বারা আমরা বোঝানো হচ্ছে এখানে হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার 4500 কেন দিলাম? এন যেহেতু সব জায়গায় মিনিটে দেয়া থাকে, পার মিনিটে কত রেভলিউশন ঘূর্ণন সংখ্যাটা, এই জন্য 4500। এরপরে দেখব ঘর্ষণজনিত অশ্বক্ষমতা, ফ্রিকশনাল হর্স পাওয়ার। ঘূর্ণায়মান অংশের ঘর্ষণজনিত কারণে যে পরিমাণ শক্তির অপচয় হয় তাকে ঘর্ষণজনিত অশ্বক্ষমতা বলে। তাহলে এই ঘর্ষণজনিত অশ্বক্ষমতা বের করার সূত্র হলো আইএসপি মাইনাস বিএইচপি, অর্থাৎ ইন্ডিকেটেড হর্স পাওয়ার থেকে আমি যদি ব্রেক হর্স পাওয়ার আমি বাদ দিই, তাহলে যে মান থাকবে সেটা হলো ফ্রিকশনাল হর্স পাওয়ার। এরপর আর একটা টার্ম আমরা দেখব যে মেকানিক্যাল ইফিসিয়েন্সি বা যান্ত্রিক দক্ষতা। এটা কাকে বলে? ঘর্ষণজনিত অশ্বক্ষমতা এবং সূচিত অশ্বক্ষমতা এর অনুপাতকে যান্ত্রিক অশ্বক্ষমতা বলে, অর্থাৎ বিএইচপি ডিভাইডেড বাই আইএইচপি। আর যান্ত্রিক দক্ষতাকে আমরা এই ইটা সিম্বল দ্বারা মিন করি। ইটার নিচে সাফিক্স হিসাবে এম ইউজ করি, যেহেতু মেকানিক্যাল ইফিসিয়েন্সি এই জন্য এম। তাহলে এই সিম্বলটাকে আমরা বলি ইটা। এটা আমরা হলো বিএইচপি ডিভাইডেড আইএইচপি। এরপরে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। উদাহরণ 1, একটি 6 সিলিন্ডার 4 ঘাট ডিজেল ইঞ্জিনের গড় কার্যকরী চাপ
15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সিলিন্ডারের ব্যাস 20 সেন্টিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, ইঞ্জিনের ঘূর্ণন প্রতি মিনিটে 350 বার। ঘর্ষণজনিত অশ্বক্ষমতা 70 হইলে ওই ইঞ্জিনের আইএসপি, বিএইচপি ও মেকানিক্যাল ইফিসিয়েন্সি নির্ণয় করো। আমরা আইএসপি নির্ণয় করার সূত্র জানি, বিএইচপির সূত্র আমরা জানি এবং মেকানিক্যাল ইফিসিয়েন্সি নির্ণয় করার সূত্র আমরা জানি। তাহলে আমরা এখান থেকে অশ্বক্ষমতা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখি সমাধানে। এখানে দেয়া আছে 6 সিলিন্ডার অর্থাৎ কে ইকুয়াল টু 6 আর মিন ইফেক্টিভ প্রেশার যেটা আমরা বলছি গড় কার্যকরী চাপ অর্থাৎ পি হইল 15 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। সিলিন্ডারের ব্যাস 20 সেন্টিমিটার, ডি 20 সেন্টিমিটার, স্ট্রোক দৈর্ঘ্য এল দ্বারা আমরা ডিনোট করি ইকুয়াল টু 30 সেন্টিমিটার। ইঞ্জিনের ঘূর্ণন প্রতি মিনিটে এন দ্বারা আমরা ইন্ডিকেট করি, এটা ইকুয়াল টু 350 আরপিএম অর্থাৎ রেভলিউশন পার মিনিট। আরপিএমের ফুল মিনিং হলো রেভলিউশন পার মিনিট। ঘর্ষণজনিত অশ্বক্ষমতা অর্থাৎ ফ্রিকশনাল হর্স পাওয়ার ইকুয়াল টু 70 এবং আইএসপি ইকুয়াল টু হোয়াট, বিএইচপি ইকুয়াল টু হোয়াট, মেকানিক্যাল ইফিসিয়েন্সি ইকুয়াল টু হোয়াট। তার মানে আমার এই তিনটা ডাটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা সমাধানে আমরা দেখি আইএসপি সমান আমরা জানি PLANকে ডিভাইডেড বাই 2 ইন্টু 4500, এটা 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। এখানে লেখা আছে 4 ঘাত ডিজেল ইঞ্জিন অর্থাৎ 4 স্ট্রোক। তাহলে 4 স্ট্রোকের জন্য আমরা এই সূত্র জানি। এখন আমরা এখানে পি এর মান এখানে আমরা দেয়া আছে পাইছি, এল এর মান দেয়া আছে, কিন্তু এ এর মান এখানে দেয়া নাই, এখানে ডি দেয়া আছে অর্থাৎ সিলিন্ডারের ব্যাস দেয়া আছে, অথবা এটাকে আমরা বলি বোরের মান দেয়া আছে। সিলিন্ডারের যে ভিতরের যে ব্যাস সেটাকে আমরা বোর বলতে পারি। তাহলে এখান থেকে আমি এর মান আমরা এখানে বের করে নিব, আর এন এর মান এখানে দেয়া আছে, কে অর্থাৎ সিলিন্ডার সংখ্যা 6 সেটাও দেয়া আছে। তাহলে এখানে আননোন মান শুধু একটা এ। তাহলে এর মান আমরা কিভাবে বের করব, অর্থাৎ সিলিন্ডার যে এরিয়া সেটা আমরা বের করার জন্য এর ডায়ামিটার দেয়া আছে অর্থাৎ এর ব্যাস দেয়া আছে। তাহলে এরিয়া বের করার জন্য এ ইকুয়াল টু পাই ডি স্কোয়ার বাই 4, কারণ সিলিন্ডার হলো গোলাকার। তাহলে গোলাকার বস্তুর এরিয়া বের করার সূত্র আমরা জানি পাই ডি স্কোয়ার বাই 4 অথবা পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে ডি এর মান যেহেতু দেওয়া আছে তাহলে পাই ডি স্কোয়ার বাই 4, তাহলে ডি এর মান এখানে যদি আমি বসিয়ে দিই তাহলে আমাদের একটা মান আসবে, সেটা হলো এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা এই ডাটাগুলো এখন এইখানে বসিয়ে দিই। এই ডাটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এখানে আমরা মান পেয়ে যাব একটা, সেটা হলো আইএসপি সমান এই 329.86 হর্স পাওয়ার। এইটা একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এরপরে বিএইচপি সমান আমরা জানি আইএসপি মাইনাস এফএইচপি। তাহলে আইএসপির মান আমরা পাইছি আর এফএইচপির মান এখানে ডাটার মধ্যে দেয়া ছিল। তাহলে এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে বিএইচপির মান আমরা পেয়ে যাব। তাহলে বিএইচপির মান আসছে 259.86 হর্স পাওয়ার। এইচপি দ্বারা হর্স পাওয়ার বোঝাচ্ছে। তাহলে এইটা একটা অ্যান্সার এখানে হয়ে গেল। এরপরে আমরা তৃতীয় মেকানিক্যাল ইফিসিয়েন্সি। তাহলে মেকানিক্যাল ইফিসিয়েন্সির সূত্র আমরা জানি বিএইচপি ডিভাইডেড বাই আইএসপি, যেহেতু পার্সেন্টেজ সেহেতু 100 দ্বারা গুণ করে দিয়ে আমরা এটা পার্সেন্টেজ নিয়ে আসব। তাহলে বিএইচপির মান আমরা পাইছি, আইএসপির মান পাইছি, এর সাথে আমরা 100 যদি আমরা গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ আসবে 78.77% মেকানিক্যাল ইফিসিয়েন্সি এই 4 স্ট্রোক 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের। তাহলে আমরা ক্যালকুলেশন করলাম। এখন এখানে দেখানো হচ্ছে যে 4500 সাথে 100 গুণ করা হয়েছে। কেন গুণ করা হয়েছে? এখানে ডাটা সব সেন্টিমিটারে দেওয়া আছে, এরিয়া আমরা পাইছি সেন্টিমিটার, আমরা মিন ইফেক্টিভ প্রেশার আমরা সেন্টিমিটারে দেওয়া আছে, কিন্তু 4500 কেজি মিটার পার মিনিট, এটাকে তাহলে কেজি মিটারকে আমার কেজি সেন্টিমিটার বানাইতে হবে। তাহলে কেজি সেন্টিমিটার বানানোর জন্য আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে 100 দ্বারা যদি আমি এইটিকে গুণ করে দিই তাহলে আমার 4500 ইন্টু 100, তাহলে এটা হয়ে গেল কেজি সেন্টিমিটার। আর পার মিনিট, এই মিনিটটা তো ঠিকই থাকলো। তাহলে কেজি মিটারকে কেজি সেন্টিমিটার যদি আমি কনভার্ট করতে চাই তাহলে 100 দ্বারা গুণ করতে হবে।
এই জন্য এখানে 100 দ্বারা গুণ করা হয়েছে। এরপর আমরা দ্বিতীয় এবং শেষ ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এখানে দেখব। একটি 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের গড় কার্যকরী চাপ দেয়া আছে, সিলিন্ডারের ব্যাস দেয়া আছে, স্ট্রোক দৈর্ঘ্য দেয়া আছে, ঘূর্ণন গতি দেয়া আছে, যান্ত্রিক দক্ষতা মেকানিক্যাল এফিসিয়েন্সি সেটার মান দেয়া আছে 80% হইলে ইঞ্জিনের আইএসপি ও বিএসপি নির্ণয় করো। এটা একটু ভিন্ন পদ্ধতি কিন্তু একই রকমের প্রবলেম আইএসপি এবং বিএসপি বের করা। ওকে, আমরা এখানে সলিউশনে দেখি যে এখানে ডাটা দেয়া আছে কে ইকুয়াল টু সিলিন্ডার সংখ্যা 4, পি ইকুয়াল টু মিন ইফেক্টিভ প্রেশার অর্থাৎ কার্যকরী চাপ দেয়া আছে, ডায়ামিটার দেয়া আছে, স্ট্রোক লেন্থ দেয়া আছে, এন রেভলিউশন পার মিনিট দেয়া আছে, আইএসপি এবং বিএসপির মান আমাকে বের করতে হবে। তাহলে এবং মেকানিক্যাল এফিসিয়েন্সি এখানে যেটা দেয়া আছে 80% অর্থাৎ 80%কে যদি আমি 100 দ্বারা যখন আমি গুণ করে দিছি তখন 80%, তাহলে এটাকে যদি পার্সেন্টেজ আমি করি 0.8 হয়, আর একে যদি 100 দ্বারা গুণ করি তাহলে 80% হয়। যখন আমি ডাটা হিসাবে লিখব তখন এটাকে পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটাকে 100 দ্বারা ভাগ দিয়ে আমি এই ডাটাটা এখানে লিখব। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি হলো 0.8, তাই তো? তাহলে এখন আমরা সলিউশনে দেখব যে আমরা জানি আইএসপি সমান PLANK ডিভাইডেড বাই 2 × 4500 ফর 4 স্ট্রোকের জন্য। তাহলে এখানে সব মান আমরা মোটামুটি পেয়ে গেছি, শুধু এর মান আননোন। এর মান পাওয়ার জন্য এখানে সিলিন্ডারের বোর দেয়া আছে অথবা সিলিন্ডারের ব্যাস দেয়া আছে, এখান থেকে আমরা এর মান ওইভাবে নিয়ে নিব। πd²/4 ইকুয়াল টু এখানে আমরা মান বসিয়ে দিয়েছি ডি এর মান। তাহলে আমরা অ্যান্সার এখানে এরিয়া পেয়ে গেছি, সিলিন্ডারের এরিয়া, যেহেতু সিলিন্ডার গোলাকার এই জন্য এইভাবে πd²/4। তাহলে আমরা এখানে পেয়ে গেছি এরিয়ার মান 254.34 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এই মানটা আমরা এখানে সব বসিয়ে দিয়েছি। আর এখানে 2 × 4500 আমরা বলেছিলাম 4500 সাথে 100 গুণ করতে হবে, কারণ আমরা 4500 1 হর্স পাওয়ার আমরা জানি 4500 কেজি মিটার পার মিনিট। তাহলে কেজি মিটারকে আমরা কেজি সেন্টিমিটার যখন বানাবো তখন 100 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 4500 × 100 কেজি সেন্টিমিটার পার মিনিট, এই জন্য 100 দ্বারা এখানে গুণ করে দেওয়া হয়েছে। তাহলে এখন রেজাল্ট আমরা পাইছি আইএসপি সমান আমরা পেয়ে গেছি এখানে অ্যান্সার। এরপরে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি যেহেতু দেওয়া আছে এই সূত্র যখন আমরা লিখব বিএসপি ডিভাইডেড বাই আইএসপি × 100, তাহলে আইএসপির মান পেয়ে গেছি, মেকানিক্যাল এফিসিয়েন্সির মান আমরা এখানে জানি 0.8, তাহলে বিএসপির মান আমরা পেয়ে যাব। তাহলে এই দুটো আর গুণন করে দিয়ে 100 দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে আমরা এই বিএসপির মান আমরা পেয়ে যাব। তাহলে বিএসপির মানও আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখলাম। এরকম ম্যাথমেটিক্যাল প্রবলেম একটা তোমাদের মধ্যপর্ব পরীক্ষার মধ্যে থাকবে, এবং তোমাদের মধ্যপর্ব পরীক্ষার সিলেবাস আমি বলে দিয়েছিলাম অনেককে যে 1 থেকে 4র্থ অধ্যায় পর্যন্ত তোমাদের মধ্যপর্ব পরীক্ষা হবে, এবং প্রশ্নের ফরম্যাট আমি তোমাদের বলে দিয়েছিলাম। 3টা ফরম্যাটে হবে, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। 1.5 ঘন্টা সময় থাকবে তোমাদের, এর মধ্যে সব অ্যান্সারগুলো করতে হবে। আর রচনামূলকের মধ্যে একটা অতিরিক্ত দেয়া থাকবে, সেখান থেকে তোমাদের 2টা লিখতে হবে, 3টা থাকবে 2টা লিখতে হবে। তাহলে আজকে এতটুকুই, এবং 4র্থ অধ্যায় আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এতটুকু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।